আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর 3 নাম্বার ল্যাব ক্লাসে। আমরা হচ্ছে একটা বেসিক শার্টের অপারেশন ব্রেকডাউন দেখতেছিলাম। কতটুকু দেখছিলাম মনে আছে সবার? জি স্যার, পুরোটা দেখেছি। আমরা কাফ পর্যন্ত দেখছি। হ্যাঁ, পুরোটা ঠিক আছে। পুরোটা আপনারা বেসিক কতগুলো কাট প্যানেল হচ্ছে ওইটা আপনারা বুঝছেন। এমনকি আপনারা অপারেশন ব্রেকডাউনও হয়তো বুঝছেন, কিন্তু তারপরেও আমার দায়িত্ব আপনাদেরকে আরেকবার ভেঙে ভেঙে বলে দেয়া। আচ্ছা, কাফ পর্যন্ত মনে আছে তো সবার? কাফটা আরেকবার রিপিট করি। এই যে প্রথমে আমি এই সাইজের, আমার ধরেন এক্সেল সাইজের জন্য আমি হচ্ছে কাফটা রেডি করব। একজন হেল্পার কাফটা রেডি করবে। রেডি করার পর কাফের যে চারিপাশে আপনারা দেখছেন রাফ, এই যে রাফ এজ থাকে। রাফ এজ মানে কি সুতা বের হয়ে থাকে। ওই ফ্যাব্রিকটা সরাসরি ইউজ করা যায় না, তো ফ্যাব্রিকটার চারিপাশে একটা সার্জিং করা লাগে। এই যে সার্জ মনে হয় আপনারা পাবেন কিনা, ইন্টারনেটে মনে পাওয়া যাবে না। কাটিং না, এটা এক রকমের সেলাই। এই যে দেখছেন যা পাওয়া গেছে ভালো। এইটাকে বলে হচ্ছে কাফ মেক করা বা কলার মেক করা। এই ছবিটা দেখেন, প্রত্যেকটা কাপড়, যে কাপড়টার চারিপাশে আমি একটা বর্ডার সেলাই দিয়ে দিলাম, ওইটা আবার পরে কিন্তু ভাঁজ হয়ে ভেতরে ঢুকে যাবে, ওটা আপনারা দেখতে পারবেন না সামনে। তো এই জিনিসটাকে এই যে মেক করা বলে বা সার্জিং বলে। ওই যে আপনাদেরকে দেখেছিলাম না যে একটা কাপড় আমি নিছি পকেট করার জন্য, সেই পকেটটার চারিপাশে আবার ভাঁজ দিতে হয়। ভাঁজ দিয়ে তারপরে সেই ভাঁজটা আবার এই যে সেলাই করে দেওয়া হয়। এইভাবেও মেক করা যায়, আর আরেকটা জিনিসও মেক করা যায়, এটাকে বলে সার্জিং। আর সেলাইটা দেখে নিজেরা দেখে আপনারা গেস করুন এটা কোন মেশিন দিয়ে করা হয়। সেলাইটা দেখে কি মনে হচ্ছে? ভেরি গুড। সেলাই চিনতেছেন আপনারা? একটা স্যার এটা তো নিয়ে আসা আগে স্যার হ্যাঁ স্যার আমরা বেশিরভাগ জামা ওই তো মানে এটা চিনতে পারাটা একটা বড় অ্যাচিভমেন্ট আর কি। ফ্ল্যাট লক আর ওভারলক এই দুটোর আইডেন্টিফাই করতে পারেন, ডিফারেন্সিয়েশন করতে পারেন, এই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা ব্যাক পার্টে চলে যাব, ঠিক আছে? এবার এই যে ব্যাক পার্টের ডার্ট মেক, এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে এটা আপনাদেরকে সরাসরি সামনে দেখাতে পারতেছি না, তো অনেক একটু দাঁড়ানো। অনেকের আচ্ছা দাঁড়াতে হবে, অনেক বসেন তো না। অনেকের শার্টের পিছনে, অনেকের শার্টের পিছনে কি আপনার শার্ট হয়তো দেখা লাগতে পারে। অনেকের শার্টের পিছনে কি কোনো ভাঁজ আছে? ভাঁজ দিয়ে সেলাই, ওটাকে ডার্ট বলে। ইয়োকের নিচে হ্যাঁ প্রপারটা আছে মাঝখানে যেটা দাও আমার সাথে নাই স্যার না আমি সম্ভবত আমারটাতেও নাই না, কিন্তু ডার্ট আপনারা চিনতে পারছেন? আমি চিনতে পারি না। ও ঠিক আছে আচ্ছা ডার্ট যে শুধু মাঝখানেই হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ এই মনোযোগ দাও। ডার্ট যে শুধু মাঝখানেই হবে এমন কোনো কথা নাই। ডার্ট বিভিন্ন রকম হতে পারে। একটা ভাঁজ দিয়ে সেলাই, বুঝা যাচ্ছে? এটাই ডার্ট। এই ডার্টটা মাঝখান দিয়ে হতে পারে, মানে এই বোর্ডকে দেখছেন সবাই, এই একটা দেখবেন এই যে এটা স্লিপ দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ইয়োগ। আপনারা এই জিনিসটাকে ধরে সেন্টার, তাই না? এই জায়গায় থাকে সেলাই থাকার পরে এদিকে অটো একটা ভাঁজ হয়ে যাবে, দুইটা আর যারা ফ্যাশন ডিজাইনার তাদের তো নতুনত্ব আনতে হয় সবসময়, জিনিসটা যাতে আরো বেশি এই এখানটা যাতে গায়ের সাথে আরো এড়ে থাকে। যেমন আমি যে এই ড্রেসটা পরি এটা কিন্তু আমার গায়ের সাথে এড়ে থাকে, মানে একটু দেখে মনে হয় একটু ফিটিং টাইপের আর কি, দেখতে ভালো লাগে। তো এখানে শার্টের ভিতর বিভিন্ন আপনারা সেলাই দিয়ে বডির সাথে আরো বেশি যাতে জিনিসটা ড্রেপিং হয়, ভালো মানায় থাকে, ওটা দেখতে আকর্ষণীয় লাগে, এই জন্য বিভিন্ন রকম ডিজাইন করা যায় সেলাই দিয়ে কাপড়ের ভিতরে। যেমন এই যে ছবিটা আমরা দেখতেছি
দিচ্ছি, এখানে দুই সাইডে ডার্ট আছে যে পিঠটা যেখানে হচ্ছে পিঠের দুইটা সেকশন ন্যারো কি হ্যাঁ ন্যারো ন্যারো হয়ে গেছে মাঝখান দিয়ে বডির সাথে এটা ফিটিং আছে। ওকে, তো ডার্টিংটা তাহলে মোটামুটি ডার্টিং অপারেশনটা চিনি না, এটাই হচ্ছে ডার্ট। আপনারা কি আগে এই যে এটা যে ডার্টিং অপারেশন আগে জানতেন? কেউ কেউ আচ্ছা, এখন নামটা দেখে নিলেন যে ব্যাক পার্টে ডার্ট করা, ঠিক আছে? ডার্ট করার পর কি করতেছে, মেইন প্লাস ফিট লেভেল অ্যাটাচ টু ব্যাক ইয়োক। লেভেলটা কি বুঝতেছেন আপনারা? মেইন প্লাস ফিট লেভেল অ্যাটাচ উইথ ব্যাক ইয়োক। এটা দ্বারা কি বুঝাইছে কাঞ্চি? মেইন লেভেল আর ফিট লেভেলটা ব্যাক ইয়োকের সাথে অ্যাটাচ করা। ফিট লেভেল বলতে মূলত সাইজ লেভেল এই ব্যাক ইয়োকের সাথে লেভেল অ্যাটাচ করছে, দুটো লেভেল। ওকে, দেখেন এসএমপি 0.3, তার মানে এটা হচ্ছে ঘন্টায় হলো টার্গেট 200 পিস, আর এখানে যে 320 দিচ্ছে ওটা হচ্ছে টার্গেট ম্যান পাওয়ার হলো 1.5 পিস এর না। স্যার এখানে ফ্রন্ট পার্টে দুইটা না, ওটা টপ ছেলেদের শার্টের ক্ষেত্রে ফ্রন্ট পার্টের ভিতরে যেটা ডান পাশে ওইটা বড় হয়ে থাকে আর বাম পাশটা সামনে দিয়ে আসে। আর স্যার আমরা যখন অপারেশন ব্রেকডাউনগুলো দেখব তখন কি ফ্রন্ট পার্ট ফুল দিয়ে ফ্রন্ট পার্ট ব্র্যাকেটে টপ ফ্রন্ট পার্ট না মানে ফ্রন্ট পার্ট যে কলার পার্ট সাইড পার্ট ফ্রন্ট পার্ট তো এখানে ফ্রন্ট পার্ট দুইটা আছে। এবার ফ্রন্ট পার্ট দুইটার ভিতর কিন্তু আপনি ফ্রন্ট পার্টই বলবেন, ঠিক আছে? ফ্রন্ট পার্টই বলবেন, কিন্তু ফ্রন্ট পার্টের ভিতর দুইটা ফ্রন্ট পার্টে অপারেশন দুইটা ডিফারেন্ট হবে। কিভাবে দুইটা ডিফারেন্ট হবে? এই যে এটা আমার পিছনের ফ্রন্ট পার্টটা, এটাতে আমি বাটন অ্যাটাচ করছি না হোল্ড করছি বাটন? সবাই উপরে দেখে সামনে দেখেন, মোবাইল রেখে দেন, বাটন হোল্ড করছি। আমি আবার বলি, কাঞ্চি যে প্রশ্নটা করছে যে আমাদের কি ফ্রন্ট পার্ট কয়টা শার্টে? দুইটা না ফ্রন্ট পার্ট? তাহলে দুইটা ফ্রন্ট পার্টকে আলাদাভাবে আমি চিহ্নিত করব কিভাবে বা লিখব কিভাবে? শুরুতে আমি ফ্রন্ট পার্টই লিখতে থাকবো যে ফ্রন্ট পার্ট অ্যাটাচ করতেছি, ফ্রন্ট পার্ট মেক করতেছি, ফ্রন্ট পার্ট আমি মার্ক করতেছি। কিন্তু যে ফ্রন্ট পার্টটা ছেলেদের শার্টের ক্ষেত্রে ডান সাইডে ফ্রন্ট পার্টটা নিচে থাকে, বাম সাইডেটা উপরে থাকে, এবং এই ডান সাইডে আপনাদের নিজেদের শার্টে ডান সাইডের ফ্রন্ট পার্টটায় বাটন আমরা অ্যাটাচ করছি না বাটন হোল্ড করছি? ডান সাইডে অ্যাটাচ করছি অ্যাটাচ। আমি যেটা ধরে আছি ডান পাশ হোল্ড করছি না অ্যাটাচ করছি? আমি কোন পার্ট ধরে আছি? অ্যাটাচ করছি, বাটন অ্যাটাচ। আর বাম পাশ কি করছি? আমি তো ওই জায়গাটা ধরেই দেখায় রাখতেছি। এই যে এটা কি বাটন হোল্ড না? আচ্ছা, ঠিক আছে। মানে এটা কাঞ্চি কোশ্চেন করছিল যে দুইটা ফ্রন্ট পার্টকে আমি আইডেন্টিফাই করব কিভাবে বা লিখব কিভাবে? একটা বাটন অ্যাটাচ হবে, একটাতে বাটন হোল্ড হবে। বাটন হোল্ড যেটাতে হবে কমন সেন্স দিয়ে বলেন, বাটন হোল্ড যেটাতে হবে দুইটা ফ্রন্ট পার্টের ভিতরে একটা একটু সামনে থাকবে না, বাটন যেটা বাটন থাকবে সেটা সামনে থাকবে না, যেটা হোল্ড থাকবে ওটা সামনে থাকবে। এই যে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং একটু ঢুকতেছে। এবার দেখেন ওইটা যে নির্দিষ্ট স্টাইলটা ওটা কি লিখছে? ব্যাক ইয়োক। হ্যাঁ, সবাইকে ব্যাক ইয়োক অ্যাটাচ 3 পার্টস। দেখি ইঞ্জিনিয়াররা বলেন তাহলে 3 পার্ট কোন তিনটা পার্ট? ব্যাক ইয়োকে তিনটা পার্ট আছে। এই শার্টে তিনটা পার্ট নাই, এই জ্যাকেটে আপনাদেরটা আছে। নিচের পার্ট নিচের পার্ট ইয়োক, কলার আর ব্যাক। ঠিক আছে, অ্যাগ্রেসিভ ওয়ে না অ্যাসল্ট করে। আচ্ছা, তারপরে ব্যাক ইয়োক টপ স্টিচ। ব্যাক ইয়োকের উপর একটা সেলাই হবে, টপ স্টিচ, ঠিক আছে? টপ স্টিচ এটা তো বলছে ব্যাক ইয়োক অ্যাটাচ 3 পার্ট, আর তিনটা পার্ট অ্যাটাচ করতেছে। তার মানে এই না যে ইয়োকে তিনটা পার্ট আছে। না না ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার ইয়োকের সাথে তো ব্যাক পার্টটা অ্যাটাচ করতেছে। হ্যাঁ করতেছে। দেন কলারটা অ্যাটাচ করতেছে। আর একটা পার্ট ইয়োক একটা পার্ট, ইয়োকের নিচে একটা পার্ট। ওখানে তিনটা টুকটাকে অ্যাটাচ করতেছে। আমরা যেমন এখানে দুটো ব্যাচকে একসাথে করছি।
তারপরে ভ্যাকিউম টপ স্টিচ নিয়ে কোনো কনফিউশন আছে না? টপ স্টিচ নিয়ে কোনো কনফিউশন আছে? প্রত্যেকটা সেলাইয়ের উপরে আবার সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ফ্রি ওই ওই সেলাইটার যাতে ডিজাইন মেইনটেইন হয়, স্টাইলটা মেইনটেইন হয়, ওই জন্য টপ স্টিচ দেওয়া হয়। আচ্ছা, আজকে কিন্তু আমি একটা ক্রিয়েটিভ কোশ্চেন করব লাস্টে। সেই ক্রিয়েটিভ কোশ্চেনটা লেখার জন্য 10 মিনিট টাইম দেব, যে টপ স্টিচ আমরা কেন করি। টপ স্টিচের পারপাস কি? জাস্ট পয়েন্ট আকারে, অবজেক্টিভ আকারে এক লাইন করে যে কয়টা পারপাস। আচ্ছা, কেয়ার লেভেল অ্যাটাচ। কেয়ার লেভেল কোন সাইডে অ্যাটাচ হয় সচরাচর? দুই পার্টে হয় এই পাশে আর আলাদা পিচ আলাদা বেশিরভাগ সময় এই পাশে। হ্যাঁ, মোবাইলটা রাইট প্রেডিক্ট করছে, লেফট সাইডে সাইড সিমের এখানে একসাথে এটা করা যায়। আর এখানে কি করছে দেখেন, কেয়ার লেভেল অ্যাটাচটা কিভাবে করছে? আমরা ওভারল্যাপ নিয়ে কিন্তু করি নাই, আমরা সিঙ্গেল লগ স্টিচ দিয়ে করছি। তার মানে আমি হচ্ছে যখন সাইড সিম করতেছি তখন কিন্তু আমি লেভেল অ্যাটাচ করতেছি না, ওই ব্যাক পার্টের সাথে সেলাই করে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ব্যাক নেক ট্রিমিং। কিছু জায়গায় মানে আপনাদেরকে আমি যখন বলি যে একটা প্রসেস মিনিমাইজ করার জন্য, সেখানে সময় বাঁচানোর জন্য, আর ওয়ার্কার যদি খুব দক্ষ হয়ে যায়, তখন আপনি আলাদা এই যে চিন্তা করেন এই যে কেয়ার লেভেল অ্যাটাচ, এটার আমি এসএমডি ধরছি 0.3, আমার টোটাল গার্মেন্ট কত করতে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কত আসবে 23 সামথিং, 23.3 ও আসে। সেখান থেকে এই 0.3 যদি আমি মিনিমাইজ করতে পারি, মিনিমাইজ করে আমার 0.1 এক্সট্রা লাগবে সাইড সিমে, তো তাহলে কি 23.1 হয়ে গেল। এবং আপনাদেরকে আমি বলছি না যে আমি নিজে যে আইটেমটা নিয়ে কাজ করতাম বাচ্চাদের বডি স্যুট, ওইটার এসএমবি 3.04 থেকে কমায় 2.94 এ নিয়ে আসছে। এবং এগুলা এদেরকে যারা সরি যারা হচ্ছে আই এক্সিকিউটিভ, তাদেরকে এরকম দেয়া থাকে যে আপনাকে এই সিস্টেমটা এতদিন ধরে চলতেছে, এটা এখন মডিফাই করতে হবে, এসএমবি কমাতে হবে। আমি বলছি যে দিন শেষে আপনারা হচ্ছে এনফোর্স করবেন, আপনারা হচ্ছে রাখালের দল, আপনারা হচ্ছে মানে চড়াবেন তাদেরকে, মানে এইসব করতে দিবে আপনাকে, এটা অবশ্যই ওয়ার্কারের উপর মানে একটা টর্চার হয়ে যায়। কারণ এই টর্চার গুলোকে মানে আমরা ডাইরেক্ট ওয়ার্কারকে করব না সুপারভাইজার যে থাকে ভালো করে শুনবে যে টর্চারটা কাকে করবে না, ঠিক আছে। আর একটা লাইনে তো অবশ্যই একটা লাইন ইনচার্জ থাকে, একজন সুপারভাইজার থাকে, আর ওয়ার্কার তো থাকে। তো আমি তো একজন আই হিসেবে তো আমার মানে আমি কি মানে আপনার হায়ারার্কি, ওকে, এবার এই জিনিসটা, এই হায়ারার্কিটাও ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভেরি করে। যে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন টিমকে মানে দিয়ে দেওয়া হয় আইয়ের উপর যে হ্যাঁ এটা তোমার প্রোডাকশন টিম, তাকে তুমি যেভাবে চালাবা। কিছু জায়গায় আই আর প্রোডাকশন তাদেরকে মিশাই ফেলা হয় যে আইয়েরই প্রোডাকশনটা এনফোর্স করে দিবে। সেই ক্ষেত্রে আপনি সরাসরি আপনার সুপারভাইজারকে চাপ আপনি দুই জায়গাতেই দিতে পারবেন। সুপারভাইজার আপনার কথা শুনতে বাধ্য, কিন্তু আপনাকে হচ্ছে লজিক্যালি যেখানে সেপারেট থাকে আই আর প্রোডাকশনের আলাদা এক্সিকিউটিভ থাকে, সেখানে তাকে আবার বুঝিয়ে দিতে হয়। বুঝিয়ে দেওয়া মানে কি যে হ্যাঁ এখানে এটা কম করা পসিবল, আমি আপনাকে দেখাতে পারবো কম করা পসিবল, মানে আমি শুধু গায়ের জোরে বলে দিলাম হলো না। লজিক দিয়ে মানে যেটা করে দেখাতে হবে যে তুমি এটা আলাদা একটা ওয়ার্কারকে যে তুমি এটা আলাদা করে সেলাই না করে একসাথে সেলাই করো, দেখি তোমার কত সময় লাগে। মানে ওদের অ্যানালাইসিস করতে হবে, ওদের স্টাডি করতে হবে, টাইম স্টাডি করতে হবে, তারপর দেখাতে হবে যে হ্যাঁ এটা পসিবল, আমার কোয়ালিটিতে কোনো হচ্ছে না, হ্যাঁ কোয়ালিটিতে কোনো রকমের ফল হচ্ছে না, আমার কোয়ালিটি মেইনটেইন হচ্ছে। কিন্তু যেখানে আই আর প্রোডাকশন ডিফারেন্ট থাকে, সেখানে আপনি সরাসরি তাদেরকে করতে পারবেন না, এনফোর্স করতে পারবেন না। তাদের লজিক টার্গেট দেয়া বলতে জাস্টিফাই করে দিতে হবে, টার্গেটটা দিয়ে জাস্টিফাই করে দিতে হবে যে হ্যাঁ এটা পসিবল। কিন্তু তাহলে সেই ওয়ার্কার টু ওয়ার্কার মানে ওয়ার্কারও যাওয়া লাগতেছে, ব্যাপারটা তা না। প্রোডাকশন টিম কনভিন্স করার জন্য যতটুকু দরকার আর কি, মানে প্রোডাকশন টিম যদি বলে যে এই ওয়ার্কারকে দিয়ে আপনি অ্যাচিভ করে দেখান, বা মানে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কার আছে না, আমরা এসএমবি নি কার থেকে, আমরা কি ওয়ার্কার টু ওয়ার্কার এখানে ধরেন 6 জনকে এই স্ট্যান্ডার্ড ধরবো নাকি? একজন মানে যে ভালো ওয়ার্কার, মাঝারি লেভেলের ওয়ার্কার, মাঝারি লেভেলের লেভেল তো তিনটা থাকে, একজন হচ্ছে খুবই সুপার লেভেলের, একজন মাঝারি লেভেলের, একজন লো লেভেলের। তাও তো ধরো যে মাঝারি লেভেলের। মাঝারি লেভেলের বলতে ওই আপনারা হচ্ছে ওয়ার্কার ম্যাট্রিক্স, ওটা
ওয়ার্কার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা এসএমবির ক্ষেত্রে সরি ওয়ার্কার রেটিং করছিলাম না? আচ্ছা হয়তো খেয়াল নেই, এটা আপনাদের মনে পড়া। ওয়ার্কার রেটিং এ কি থাকে? এ বি সি তিনটা ক্যাটাগরিতে রেট করা হয়। এই লেভেলের ওয়ার্কার তাদেরকে ধরা হয় যারা হচ্ছে 110% এর উপরে এফিসিয়েন্সি থাকে, যাদের হচ্ছে বি 100 থেকে 70 এর ভিতরে এফিসিয়েন্সি থাকে, আর সি হচ্ছে বিলো 70। তো সচরাচর এই এসএমবি কাজগুলো বা স্ট্যান্ডার্ড জিনিসগুলো বি ক্যাটাগরি থেকে নিয়ে করা হয়। আচ্ছা ঠিক আছে, এবারে ব্যাকনেক ট্রিমিং, যেটা ব্যাকনেক ট্রিমিংটা হচ্ছে যখন আমি তিনটা পার্ট ইয়োক, তারপরে হচ্ছে ওই কলার আর হচ্ছে ব্যাক পার্ট অ্যাটাচ করলাম, এখানে আমার এক্সট্রা কোনো থ্রেড থাকলে সেটা হচ্ছে হেল্পার কেটে দিচ্ছে, ট্রিম করে দিচ্ছে। তারপরে ব্যাক পার্টটা কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি চেকার সে চেক করতেছে। ফ্রন্ট পার্টে কি হচ্ছে দেখেন, এই আইটেমটা তো না হুবহু, কিন্তু এই আইটেমটাকে রিজেম্বল করতেছে, কিছুটা মিল আছে। বক্স প্লেট মেক, আনফরচুনেটলি গতকালকে যে শার্টটা পরে এসেছিলাম ওটাই বক্স প্লেট ছিল, আজকের এই শার্টটাই বক্স প্লেট নাই, সরি বক্স প্লেট আছে, ইংলিশ প্লেট ছিল। এই প্লেটের কথা আমি বলছি যে আপনাদের যে হ্যাঁ প্লাকেট, এই প্লাকেটটাকে বলে বক্স প্লেট। আর এখানে যদি আমি জিনিসটার উপরে আরেকটা কাপড়ের আস্তরণ দিই, আরেকটা প্লাকেট দিই, বাটন দেখা যাবে না, সেটাকে বলে ইংলিশ প্লেট। যেটা বাটন দেখা যায় না ওটা হচ্ছে ইংলিশ প্লেট, আর এটা হচ্ছে বক্স প্লেট। তাহলে ফ্রন্ট পার্টের শুরুতে কি করতেছি, বক্স প্লেটটা তৈরি করতেছি। বক্স প্লেট তৈরি করার পরে হেল্পার এই যে অতিরিক্ত যে থ্রেডগুলো কাট করতেছে, আর এই তারপরে হচ্ছে বাটন প্লেট ক্রিয়েট করতেছে। বাটন প্লেট কোনটা? বাটন প্লেট হচ্ছে নিচেরটা, রাইট? বুঝছেন নাকি বুঝেন নাই? উপরেরটা বক্স প্লেট, নিচেরটা বাটন প্লেট। আর তারপরে হচ্ছে এই তখন ব্যাকনেক ট্রিম করছে, যখন আমি ব্যাক পার্ট অ্যাটাচ করতেছি, আর ফ্রন্ট পার্ট অ্যাটাচ করার পর ফ্রন্ট পার্টের থ্রেডগুলো কেটে ফেলতেছে, ফ্রন্ট পার্ট ট্রিম করতেছে। হ্যাঁ পরীক্ষায় বলতে আপনাদের এটা ল্যাব রিপোর্টের জন্য উন্নত পড়াচ্ছি, এবং এইটা আপনাদের পরীক্ষায় দেওয়ার মতোই জিনিস। পরীক্ষায় হয়তো আমি হ্যাঁ নির্দিষ্ট পার্ট দিতে পারি, পরীক্ষায় আমি নির্দিষ্ট পার্ট দিতে পারি, মানে শার্ট দিলে আমি পুরোটা দিব না, আমি হয়তো 3-4টা পার্ট দিতে পারি, যে কাফের অপারেশন ব্রেকডাউন বলেন, একটা স্ট্যান্ডার্ড শার্টের কলারের অপারেশন ব্রেকডাউন বলেন, আর ফ্রন্ট পার্টের অপারেশন ব্রেকডাউন বলেন, ব্যাক পার্ট দিলাম না, ইয়োক দিলাম না, বুঝতে পারছেন? ওরকম দিতে পারি। কিন্তু এই জিনিসগুলো জেনে যাইতে হবে। এই জিনিসগুলো যখন জেনে যাবেন, তখন একজন যে 1 বছর ধরে জব করতেছে আর আপনি হচ্ছে 1 মাস জব করে আপনি তার লেভেলে চলে যেতে পারবেন, তখন কোম্পানি আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে, আপনাকে আরো বেশি দায়িত্ব দেওয়া শুরু করবে। ইন্ডাস্ট্রি ভেদে ডিফারেন্ট কোশ্চেন আসে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে এখানে যারা সাধারণত মার্চেন্টাইজিং এর আমারটা এরকম আমি যখন মার্চেন্টাইজিং এর যাওয়া তাহলে আমার কি প্রশ্নটা কমন প্রশ্ন আছে, এই কোশ্চেনটা মাথায় সেট করে রাখেন, মানে মাথায় ধরে রাখেন। আজকে এই ব্রেকডাউনটা শেষ করব, তারপর আমি এটা ডিসকাস করতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে। অ্যাসেম্বলি মানে কি, আমার ডিফারেন্ট পার্টের কাজগুলো শেষ করার পর আমি হচ্ছে এবার শার্টের মানে লাস্ট স্টেপে, এখন হচ্ছে আপনাদের 4-1 4-2 4th ইয়ারে চলে আসছে, এতক্ষণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার শেষ করছে, তাইলে ব্যাক পার্ট বুঝতে প্রবলেম হচ্ছে না স্যার ব্যাক পার্ট একটু ফ্রেশ হয়ে আসতে পারেন ওয়াশরুম থেকে। এই রাতে মনে হয় তুমি ঘুমায় না, রাতে তো আমিও ঘুমাই না, কিন্তু আমার তো বসে গেছে। স্যার আপনি তো ঘুমান না, হচ্ছে আপনি পড়ালেখা করেন। আমি কি করি ওটা আমি হচ্ছে অন ক্যামেরা বলতে পারতেছি না। আচ্ছা পজ করেন, পরে বলবো, সমস্যা নেই। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট না আরে পজ করতে হবে না, আগে ব্রেকডাউনটা শেষ করি। হ্যাঁ পজ পরে করেন, সমস্যা নেই। এবার আমরা 4th ইয়ারে চলে আসছি শার্ট মেকিং এর। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট হেল্পার ম্যাচ করে দিচ্ছে, ম্যাচ করার পর আপনারা যদি এবার ব্রেক নিয়ে আমাকে একটু দেখুন, আপনারা তো লাঞ্চ করেন না এই সময়। আচ্ছা, তো ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ম্যাচ হলো, ম্যাচ করার পর শোল্ডার জয়েন্ট বলতে
পার্ট আর ফ্রন্ট পার্টই জয়েন করতেছি, এটাই তো শোল্ডার জয়েন, তাই না? ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট জয়েন করতেছি, বুঝে নাই কে কে? আচ্ছা, তারপরে টিএস মানে কি? টেবিল স্পুন, এক টেবিল স্পুন হচ্ছে সল্ট, টিএস। টিএস মানে কি? টেবিল স্পুন, না স্যার তো এইখানে স্যার টেবিল স্পুন টপ স্টিচ। অবশ্যই। আচ্ছা, তারপরে পকেটে এই যে ফ্রন্ট পার্ট পিছনের সাইডে পকেটে পকেট প্লাস ফ্ল্যাশ মার্ক করে। হ্যাঁ, এবং ক্যারোটের ওই তো আমি আপনাদের কোশ্চেন রাখছি লাস্টে 5 মিনিট লেখার জন্য। তারপর হচ্ছে পকেট রোলিং। পকেট রোলিং হচ্ছে ওই নির্দিষ্ট স্টাইলে পকেট রোলিং করা লাগতেছিল। রো করা মানে কি? ভাঁজ করা। পকেট ভাঁজ করে সেলাই করবে। মানে যে পকেট রোলিং করছে, রোলিং করে পকেট আয়রন করতেছে এবং পকেট দুইজন আয়রন করতেছে। কেন? একজন শুধু বর্ডারগুলো আয়রন করতেছে, আরেকটা ফুল পকেট আয়রন করতেছে। এসএমবি ও সরি একজন পকেট আয়রন করতেছে, আরেকজন প্লাকেট আয়রন করতেছে। পকেট আয়রন মানে হচ্ছে জাস্ট পকেটের ভাঁজগুলো সে আয়রন করে দিচ্ছে, পকেটের ভাঁজগুলো। আর যে প্লাকেট আয়রন করতেছে সে প্লাকেটের ভাঁজ আয়রন করতেছে। তো এরিয়া বেশি, এসএমবি বেশি। পকেট ম্যাচ রেডি করে দিল, এবার ওটা ম্যাচ করে দিবে। ম্যাচ করার পর পকেট জয়েন করলাম, জয়েন করে উপরে 1/4 এর আরেকটা সেলাই দিলাম 1/4 ইঞ্চি। ঠিক আছে? তারপরে ফ্ল্যাপ ম্যাচ করে ফ্ল্যাপটা উপরে জয়েন করে দিলাম। ফ্ল্যাপ ম্যাচ করে ফ্ল্যাপটা উপরে জয়েন করে দিলাম। কি অনেক দ্রুত বলতেছি আমি? না স্যার। আচ্ছা, তারপরে এবার নেক শেয়ারিং সেফটি স্টিচ। নেক শেয়ারিং সেফটি স্টিচ, এই সেফটি স্টিচটা আমার এই টেস্টে নাই। স্টপ স্টিচ আছে। সেফটি স্টিচ এটা হয়তো ডিজাইনের উপর বেস করে কোনো আলাদা একটা অপারেশন। তারপরে কলার প্লাস বডি অ্যাসেম্বলি। এই যে দেখেন কলার প্লাস বডি এবার হেল্প কি বলে? এখন কিন্তু শোল্ডার জয়েন্ট যখন হইছে, শোল্ডার জয়েন্ট যখন হইছে তখন কি কলারটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের সাথে একসাথে হইছে? বুঝেন কিন্তু কলারটা কিন্তু ফ্রন্ট পার্টের সাথে তখন অ্যাটাচ হয় নাই, শোল্ডার জয়েন্ট যখন হইছে। আর এই যে ইয়োক যেটা 3 পার্ট বলছে, তাহলে ওই 3 পার্টে কলার তখন ছিল না। ওখানে ওই স্টাইলে নিশ্চয়ই 3টা পার্ট ছিল, একটা ব্যাক পার্ট আর ইয়োক, মানে এগুলো মিলে 3 পার্ট ছিল। কলারটা তখন আসে নাই, কলারটা এখন আসতেছে। কারণ ওই ডিজাইন ওই স্টাইলটা না দেখে আমি ব্রেকডাউন করতেছি আমার আইটেম দিয়ে। ঠিক আছে? তো কলারটা এখন আসছে, কলারটা এখন জয়েন হচ্ছে এবং কলারের এসএলভি দেখেন অনেক বেশি 145 এসএলভি মানে জীবনেও এটা হচ্ছে কত? জীবনেও এটা 30 সেকেন্ডে করা পসিবল না। এখানেও দিছে এসএলভি। এটা হয়তো আরো বেশি সময় লাগবে। এটা ও হয়তো ঘন্টায় একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কার 110 পিস বা 100 পিস দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। এটা কি স্যার ইউকের সাথে কি কলার? কলার জয়েন্ট যেটা, এই কলার জয়েন্টটা কিসের সাথে হচ্ছে জানেন? এই কলার জয়েন্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট যে শোল্ডার জয়েন্ট করছেন, নিট ফেব্রিকে যেরকম হয়, নিট গার্মেন্টস আগে বলতে হ্যাঁ, নিট গার্মেন্টসে কি করেন? আগে শোল্ডার জয়েন্ট করেন না, শোল্ডার জয়েন্ট করার পর কি নেক রিপ অ্যাটাচ করে দেয় না ওভারলক দিয়ে ঘুরায়। এখানেও সেটাই হচ্ছে, কিন্তু এটা ওভারলকে হচ্ছে না, এটা হচ্ছে সিঙ্গেল নিডল অথবা ডাবল নিডল চেইন স্টিচ, লক স্টিচ। আমি একটু দ্রুত কথা বললে মাঝে মাঝে মিস্টার কে মিসেস বলে ফেলি, চেইনকে লক বলে ফেলি। ঠিক আছে? এগুলো আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা, এবার কলারের টপ স্টিচ দিয়ে দিচ্ছেন। এই যে কলারের টপ স্টিচ দিয়ে দিচ্ছেন, কলার ক্লোজ টপ স্টিচ। ঠিক আছে? ওকে, এবার স্লিভ প্লাকেট ওপেন। এই যে স্লিভ প্লাকেট, স্লিভের যে আইটেমটা ছিল, স্লিভ কিন্তু দেখেন স্লিভের সেলাইটা এদিকে গেছে। ঠিক আছে? আর স্লিভের প্লাকেট আরেক জায়গায় আমি কাটছি। ওপেন করা মানে হচ্ছে স্লিভে এতটুকু এরিয়া ধরেন একটা কত? 10 সেন্টিমিটার। হ্যাঁ, না ফোল্ড করে আলাদা কাপড় স্যার এখানে তো অ্যালাউন্স, হয়তো অ্যালাউন্স ছিল। এটা বিশেষ হচ্ছে নিচে দিকে তো নেয়ার নিচে দিকে নেয়ার না, উপর থেকে সেলাই করে নিয়ে সুই করে নিচে নিয়ে আসলে তো উপর থেকে কেটে দেওয়া সারা সমস্ত করতে। এই যে স্টাইলটা দেখেন, কাপড়টা কি হাতার এখানে এসে একটু ন্যারো হয়ে গেছে না? তার মানে কি এখানে এক্সট্রা কাপড় ইউজ করা হয়েছে। নেরো করার জন্য অ্যালাউন্সটা বের হয়ে গেছে। অ্যালাউন্স, হ্যাঁ, মানে অ্যালাউন্স বলতে কি অ্যালাউন্স পুরো জায়গাটায় যেমন যা ছিল
এক্সট্রা কাপড় মানে এখানে যদি সেম ইয়ে থাকতো মানে প্রস্থটা সেম থাকতো মেয়েদের বা হচ্ছে ওই যে ওই সালোয়ারের হাতা যেমন হয় আর কি হাতাগুলো কি পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত সেম সাইজ থাকে না ওখানে অ্যালাউন্স মানে ওখানে ও আচ্ছা একটা কথা বলে তো প্লাকেট থাকে না ওই হাতাগুলোতে প্লাকেট থাকে প্লাকেট দিলে এভাবে ন্যারো হয়ে যাবে মানে ওখানে এক্সট্রা কোনো ফ্যাব্রিক লাগায় না আমি এটাই বোঝাতে চাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছেন যেমন ধরেন আপনারা আসছেন এখানে আসার পর ব্যাগগুলা মানে যদি এখানে স্টুডেন্ট আরো বেশি হতো ব্যাগগুলা কি সামনে রাখতে পারতাম সামনে চেয়ারে এই এরিয়াটা এই জায়গায় সেলাই করার কারণে এই জায়গাটা চিপে গেছে এরিয়াটা আপনারা যেমন ব্যাগ রাখছেন রুমে এখন বসার ক্যাপাসিটি কি কমে গেছে না এই চেয়ারগুলো ধরেন কাউকে বসাবো না একটু কি জটিল হয়ে গেল এক্সাম না আমি নিজে মাঝে মাঝে অনেক কিছু একটু জটিল করে ফেলি আচ্ছা এবারে গ্যাম্বল জয়েন্ট এইটা হয়তো তাহলে অন্য কোনো আইটেম বা আমি যেটা চিনি সেটা হচ্ছে গ্যাম্বল গ্যাম্বল এটা একটা আলাদা আইটেম মানে এমবেলিশমেন্ট ওয়ার্ডটা কি মার্চেন্ডাইজিং করেছেন আপনারা মানে ফ্যাব্রিক দিয়ে অনেক রকম ডিজাইন করা যায় যেগুলোকে এমবেলিশমেন্ট বলে কি এমব্রয়ডারি বলতে এমব্রয়ডারি তো সুতো দিয়ে করে ডিজাইনটা তাই না আর প্রিন্টটা কি দিয়ে করে প্রিন্টটা রং দিয়ে করে আর যখন আপনি কাপড় দিয়ে ডিজাইন করবেন ওটা এমবেলিশমেন্ট মানে এমবেলিশমেন্টের ভিতর সরি কাপড় দিয়ে ডিজাইন করলে ওটা বলে অ্যাপ্লিক এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাপ্লিক আর এই অ্যাপ্লিক প্লাস প্রিন্ট প্লাস এমব্রয়ডারি সবকিছুই এমবেলিশমেন্টের কাতারে পড়ে তো এই গ্যাম্বল এটা সম্ভবত ওই অ্যাপ্লিক টাইপের কোন একটা ডিজাইন যেটা ওই শার্টে ছিল ওই শার্টের হাতাতে তো গ্যাম্বল জয়েন করছে ওই যে স্লিভে তারপরে গ্যাম্বলটা ট্যাগ করছে আর এখানে প্লাকেটটা জয়েন করে এজে টপ স্টিচ করে দিয়েছে প্লাকেট কোন প্লাকেট এটা হচ্ছে সামনের প্লাকেটটা যেটা হচ্ছে ওই যে প্লাকেট মেক করলো না বক্স প্লেট যেটা বানাইছে প্রথমে বক্স প্লেট এটাই কিন্তু প্লাকেট তাই না আমার কারণ এখানে আমার হচ্ছে দুইটা প্লাকেট আছে একটাকে বক্স প্লেট বলছে আর একটাকে কি বলছি ইংলিশ প্লেট না ইংলিশ প্লেট তো অতিরিক্ত একটা হ্যাঁ সরি বাটন প্লেট তো এই যে এখানে প্লাকেট বলতে কোনটা মিন করছে আপনারা বলুন বাটন প্লেট তো অলরেডি আছে ওই ইংলিশ যেটা বক্স প্লেটটা মিন করছে এই যে প্লাকেট জয়েন করতে উপরেরটা মিন করছে আচ্ছা উপরেরটা এখন এই যে এই সাইডে প্লাস কে লিখছে টপ স্টিচ যাদের শার্ট আছে শার্টগুলো দেখেন যে এই সাইডে যে সেলাইটা যেমন অনেকের শার্টটা অনেকের শার্টে এই সাইডে যে সেলাইটা এই সাইডে অতিরিক্ত কাপড় দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লাকেট জয়েন সেলাই আর এই পাশে যে সেলাইটা হচ্ছে টপ স্টিচ মানে ওর বাটনের ভিতরে বাম সাইডে সেলাইটা হচ্ছে প্লাকেট জয়েন সেলাই আর ডান পাশে যে সেলাইটা এটা কি এটা টিএস টপ স্টিচ আপনি বলেন কাপড়ের এটা হচ্ছে বক্স প্লেট মানে এটাও প্লাকেট দুটোই প্লাকেট একটা বক্স প্লেট বলতেছে আর একটা বাটন প্লেট বলতেছে এই যে এটা প্লাকেট আলাদা ফ্যাব্রিক বলতে ওই তো মানে এটা আলাদা করে জয়েন করা হয়েছে এটাই তো ওই যে বক্স প্লেট মেক দেখলেন না এই যে ওনা এই যে বক্স প্লেট মেক যেটা এটা তো আলাদা ফ্যাব্রিক কিন্তু বাটন প্লেট মেক যেটা বাটন প্লেটটা এখানে অ্যালাউন্স হিসেবেই থাকে যে নিচের পার্টে অ্যালাউন্স হিসেবেই থাকে বক্স প্লেটটাকে আলাদা করে রেডি করা হয় রেডি করে তারপরে আবার জয়েন করে দেওয়া হয় এবং দুটাই প্লাকেট দুটাই কিন্তু প্লাকেট প্লাকেট কিন্তু একটা হচ্ছে আলাদা করে মানে ফ্যাব্রিক হয় আর একটা অ্যালাউন্স হিসেবে সেকশনে আলাদা একটা কাটিং সেকশন এটা অ্যালাউন্স এটা হচ্ছে হ্যাঁ ফ্রন্ট পার্টের সাথে এক্সটেনশন হিসেবে রাখা হয় হ্যাঁ কোনো কেউ কিছু বলবেন আচ্ছা ওকে
এবার এই যে কাফে নিশ্চয়ই একটা আলাদা ডিজাইন আছে, সেই অনুযায়ী কাফ জেএনএস পিএনএস মার্ক পিএসএন মার্ক, এটা কি আমি বুঝতেছি না, এটা স্কিপ করতে পারেন আপনারা। তারপর হচ্ছে স্লিভ ম্যাচ করতেছে, স্লিভ ম্যাচ কেন করতেছে, স্লিভ তো আগে আমরা রেডি করছি, কাফ কাফ স্লিভ এগুলো যা সেলাই করা আগে রেডি করছি, এখন হচ্ছে এক্সেল এর সাথে এক্সেল ম্যাচ করতেছে, ম্যাচ করার পর স্লিভ জয়েন করে দিচ্ছে। তারপরে যে স্লিভের যে এক্সট্রা অ্যালাউন্স আছে বা সুতা আছে এটা কেটে দিচ্ছে। আর্মহোল টপ স্টিচ, আমারটা দেখি আর্মহোল টপ স্টিচ আছে, আর্মহোল টপ স্টিচ আছে, আপনাদের নিজেদের শার্টে হয়তো দেখবেন এই জায়গায় উপরে সেলাই আছে আর্মহোল টপ স্টিচ। এটা হচ্ছে সবার ওভেন আইটেমে ইয়েতে বোরখাতে মনে হয় থাকে না, ফিমেল আইটেমে থাকে কিনা আমি বলতে পারলাম না। এটা তো সিঙ্গেল সিঙ্গেল নিডল লক স্টিচ, সবই সিঙ্গেল নিডল লক স্টিচ। আচ্ছা, এবার এই সাইড সিমটা তো তখন হচ্ছে সাইড সিম আগে করা হয়ে গেছে না, হ্যাঁ যখন আমি অ্যাটাচ করছি, এখন সাইড সিমের উপর টপ স্টিচ করতেছি। সাইড সিম টপ স্টিচ করার পরে এটা তো সিঙ্গেল কাফটা জয়েন করতেছে, হ্যাঁ এটা ডাবল নিডল, হ্যাঁ তাহলে ওটা হবে হচ্ছে ডাবল নিডল লক স্টিচ। তারপরে এখানে নিচে কাফ জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু সবই সিঙ্গেল নিডল, শুধু এই যে সাইড সিম টপ স্টিচ, যেটা সাইড সিম টপ স্টিচটা ফিড অফ দা আর্ম মেশিন দিয়ে করা হচ্ছে। ফিড অফ দা আর্ম, ফিড অফ দা আর্ম, ওভেন ফ্যাব্রিকের এটা মুখস্থ মতো করে ফেলেন। ওভেন ফ্যাব্রিকে টপ ইয়েতে আর্ম হোলের টপ স্টিচ দেওয়ার জন্য ফিড অফ দা আর্ম ব্যবহার করা হয় মেশিনের ক্ষেত্রে। ভিডিও করতেছে তখনই সুতাটা ছিঁড়ছে। আমার এটা ভিডিওর মধ্যে দিছি। তবে এগুলো দেখা উচিত যে চিন্তা করে প্রোডাকশন যারা ইঞ্জিনিয়ার বা ফ্লোর এক্সিকিউটিভ তারা হয়তো অনেক প্রেশার দেয় যে প্রোডাকশন আসে না কেন, কিন্তু ওদেরও প্রচুর এই যে নন প্রোডাক্টিভ টাইম যায়, যেগুলো অ্যাকচুয়াল নন প্রোডাক্টিভ টাইম, এমন না যে ওরা গল্প করতেছে। ওরা বেচারা গল্প করার শুরু করে না, বেশি ওরা মান করতে নেই, ওরা রিয়াক্ট করতে থাকে। ওরা মানুষদেরকে বেশি বানায় খাটায়, কোম্পানি যারা শেয়ার হোল্ডার আছে ওরাই টাকা কামায়। হ্যাঁ, ওদের উপর টাকা দিয়ে পয়সা দেয়। তিনশো দেই মানে এই যে খেয়াল করছেন আর্মগুলো কিন্তু হয়ে গেছে সেটাই করে, তার মানে খেয়াল করেন লাস্টের দিকে খেয়াল করছেন। আরেকবার প্লে করো। দেখছি স্যার। আচ্ছা, স্লিপ অ্যাটাচটা পরে করতেছে আর্মগুলো টপ আচ্ছা সরি, এটা আবার মেশিন ভ্যারি করে। আমার কেমন যেন এটাকে ফিট অফ দ্য আর্ম মনে হচ্ছে না, ফিট অফ দ্য আর্মের বেডটা কিন্তু এরকম আর্মগুলো স্টিচ করা ফিট অফ দ্য আর্মের বেশি। এই যে দেখছেন এটার বেডটা, পাশের বেডটা কিন্তু অনেকটা এই যে কানসাই মেশিনের মতো হবে। কানসাই মেশিন কি করে স্যার? কানসাই মেশিন দিয়ে হচ্ছে এই যে ডেনিম জিন্সের যে বেল্ট লুপ কি বলে বেল্ট লুপটা আছে, বেল্ট লুপের এখানে এই যে বেল্ট লুপ অ্যাটাচ করার জন্য সেলাই আছে। ডেনিম প্যান্ট আছে না আপনাদের? আচ্ছা ডেনিম প্যান্ট থাকা লাগবে না, বেল্ট লুপ চিনেন তো? জি স্যার। বেল্ট লুপের উপরে দেখবেন মোটা একটা সেলাই যাচ্ছে, নিচে একটা মোটা সেলাই যাচ্ছে,
এগুলো করার জন্য কনসেন্ট্রেশন লাগে। দেখছেন আগেরটা কিন্তু ইয়ে ছিল না, আগেরটা লক স্টিচ মেশিন ছিল, এটা ফিট অফ দা মেশিন। এবং ও মানে একটা গার্মেন্ট, এই জন্য তো আপনাদের ইঞ্জিনিয়ার কাকে বলে, ইঞ্জিনিয়ার হচ্ছে একটা প্রসেস ডেভেলপ করে সে ওটাকে কি মডিফাই করতে পারে, আপগ্রেড করতে পারে। তো আপনাদের ইঞ্জিনিয়ারিং এইটা হচ্ছে টপ স্টিচ কিভাবে দেয় ফিট অফ দা ফিট অফ দা এই যে সেলাই কিভাবে ব্যবস্থা এবং এখানে দুই থ্রেডের সেলাইটা হচ্ছে, এখানে এক থ্রেডের মধ্যে পাবেন, দুই থ্রেডের মধ্যে পাবেন। আমরা কাপড় কিনতে যাই দাওয়াত করি, এত বেশি দাম চাই কেন, এত বেশি দাম এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা অন্যদেরকে বোঝাবেন। জি স্যার। স্যার আমাদের তো গার্মেন্ট ম্যানুফ্যাকচার দেশ না, ইজিলি তো অ্যাভেলেবল, এই মানুষ মূল্য বুঝে, বাইরে দেশে কিন্তু কাপড়ের মূল্য সবাই অনেক বুঝে। মূল্য অনেক বুঝে, প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তো সবাই ওই সারপ্লাস জিনিসটাই করতেছেন, মানে এত পরিমাণে স্যাম্পল প্রডিউস হয় আর এত পরিমাণে ডিফেক্ট বাদ পড়ে যায়, সেগুলাই বাচ্চাদের আইটেম যখন আমি দেখি 100 টাকা 200 টাকায় বেচতেছে। আমি তো নিজে বেবি ওয়্যার আইটেমের ওখানে কাজ করে আসছি, আমার নিজের আশ্চর্য লাগে, কারণ এইগুলার আপনারা ওই যে সার্টিফিকেশন গুলো নিয়ে প্রেজেন্টেশন দিলেন না, সার্টিফিকেশন ম্যানেজ করে ওইভাবে একটা ইথিক্যাল সোর্সিং দিতে দেয় হিসেবে একটা ইথিক্যাল সোর্সিং করে একটা গার্মেন্ট প্রডিউস করতে বাচ্চাদের আইটেম নিয়ে 350 টাকা 200 টাকা এমনি প্রোডাকশন কস্ট পড়ে যায়, আইটেম টু আইটেম ভ্যারি করে। ওই যে ওসিএস সার্টিফাইড যে কটনগুলো নিয়ে আসবে, অর্গানিক কটন, ওইটার আলাদা হ্যান্ডলিং, ওইটারই তো চার্জ আছে একটা, অথচ মানে এগুলো অনেক কমে লোকাল মার্কেটে তারা নিয়ে ফেলতেছে। তবে আপনারা দেখবেন যারা হচ্ছে এখন একটু কনসার্ন বা যারা এডুকেটেড পিপল যারা, তারা কিন্তু বাচ্চাদের কাপড়ের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে। আচ্ছা, ফিট অফ দা আর্ট সেলাই, যে আমার নিজের এই ড্রেসটা তো বিভিন্ন জায়গায় ফিট অফ দা আর্ট সেলাই আছে, বিভিন্ন জয়েন্ট টয়েন্ট গুলো কিন্তু ফিট অফ দা আর্ট করা যায়, ঠিক আছে, কিন্তু এই টাইপের মেশিনে পড়াশোনাটা কি হবে, স্লো হবে। এখানে দেখলেন না কিভাবে সিঙ্গেল নিডল লং স্টিচে যত দ্রুত সেলাই করা যায়, এখানে কি করা যাচ্ছে, সেলাই বাটা হয়ে যাবে। আপনি মানে আপনি স্কিলড হলে করতে পারবেন, স্কিলড না হলে আপনার আঁকা বাঁকা হয়ে যাবে সেলাই। তাদের সেলাইও আঁকা বাঁকা হয়েছে, এমন না যে হয় নাই। স্যার এখানে বলে একবারে সেলাই করে দিয়েছে, সিঙ্গেল নিডল লং স্টিচ দিয়ে বলে দুবার করে দিতে বলছে। না, আপনার মানে ও আচ্ছা, দুইটা সুতার কথা বলতেছেন, ডাবল নিডল লং স্টিচ আছে আপনারটা যেমন ডাবল নিডল লং স্টিচ সেলাই একবার করছে, সুতা দুইটা আসবে। তো মেশিন পার্থক্য হতে পারে। হ্যাঁ, আবার দেখলেন না যে অনেক যেটা স্লিভ অ্যাটাচ করে নাই, মানে স্লিভটা স্লিভের ভিতরে যে স্লিভ অ্যাটাচ করার একটা সেলাই, এই যে স্লিভ জয়েন্টের একটা সেলাই আছে না, এই যে এই সেলাইটা ও সিঙ্গেল নিডল লং স্টিচ দিয়ে এটার উপর টপ স্টিচ দিতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে এই সেলাইটা তখন আগে করতে পারবে না, ওই সেলাইটা পরে করতে পারবে। এবং এই ডিসিশনগুলো কিন্তু আপনারাই মানে ফ্লোরের যারা এক্সিকিউটিভ তারাই দেয়, যে আমার কাছে তো এখন এই মেশিনটা अवेलेबल নাই, আমি তাহলে আমার এখন হচ্ছে প্রসেসটা মডিফাই করব, আমার যে অপারেশন ব্রেকডাউন এটা কি করব, এটা মডিফাই করতে হবে। এগুলা মানে ওই লেভেলের ব্রেন থাকা লাগে, আর আপনার ব্রেন যখন ওই লেভেলের হয়ে যাবে তখন আপনার দাম বেড়ে যাবে, আপনাকে তখন সব কোম্পানি চাবে। আচ্ছা, সাইড সিম টপ স্টিচ ফিট অফ দা আর্মে হচ্ছে, আর এই কাফ জয়েন্টের আগে হেল্পার হচ্ছে কাফটা আবার ম্যাচ করে দিচ্ছে, তারপর কাফটা রেস্ট অফ দা আইটেমের সাথে জয়েন হচ্ছে, তারপরে বটম হেম হচ্ছে, ওই শার্টে বটম হেম আছে, এটা তো আবার নিচে অ্যাটাচ হয়েছে হেমটা, আর ফাইনাল থ্রেড কাট, এই হচ্ছে শার্ট। এটা আপনাদের একটা ল্যাব রিপোর্ট হবে, আর নিট